আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিবেশী বাংলাদেশ ভারতের তপ্ত কড়াইয়ের সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। উল্টো বাড়ছে দূরত্ব আর কূটনৈতিক উত্তেজনা, রূপ নিয়েছে কূটনৈতিক টাগ অফ ওয়ারে। উত্তেজনার পারদ এতটাই বাড়ছে যে দেশ দুটি কূটনৈতিক তৎপরতা সীমিত করার কথা ভাবছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা 21শে ডিসেম্বর সে ইঙ্গিত দিয়ে বলেছেন, পরিস্থিতি খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ। আর নিরাপত্তার অভাবে বাংলাদেশের চট্টগ্রামে ভিসা কেন্দ্র বন্ধ রেখেছে ভারত। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ভারতীয় দূতাবাসের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে হামলার চেষ্টায় ঘোলাটে হয়েছিল পরিস্থিতি। তবে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে টেলিফোনে আলাপ সেই পরিস্থিতিকে ঠান্ডা করেছিল। কিন্তু বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু তরুণকে পিটিয়ে হত্যার পর আগুনে জ্বালিয়ে দেওয়ার ঘটনা আবারও উস্কে দেয় উত্তেজনা। পাল্টা জবাবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে একটি দল। এ সময় বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। ঘটনার একদিন পর ভারত দাবি করেছে, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের সময় কোনো নিরাপত্তা হুমকি তৈরি হয়নি। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে হাই কমিশনের জন্য যথাযথ নিরাপত্তা না দেওয়ার অভিযোগ তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেছেন, চরমপন্থীরা নিরাপত্তা অঞ্চলের মধ্যে ঢুকলো কিভাবে। পররাষ্ট্র উপদেষ্টার এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে পাল্টা প্রশ্ন উঠছে, চট্টগ্রামে ভারতের ডেপুটি হাই কমিশনের বাসার সামনে গিয়ে হামলা চালিয়েছিল কিভাবে। প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন কূটনৈতিক টাগ অফ ওয়ার নজিরবিহীন। প্রশ্ন উঠছে, এই অবস্থা কি বাকযুদ্ধে সীমাবদ্ধ থাকবে, নাকি আরো জটিল হতে পারে পরিস্থিতি? তেমন কিছু হলে কি অপেক্ষা করছে সামনের দিনে? দেশের ভিতরে সীমাহীন অস্থিরতা, সহিংসতার জেরে এমনিতেই জনজীবনে যখন নাবিশ্বাস, তখন দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়া উত্তেজনার ফল কি হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 12ই ডিসেম্বর ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তার সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন, এমন খবর সামাজিক মাধ্যমে চাওয়ার হওয়ার পর ঢাকায় মূলত ভারত বিরোধী প্রচারণার নতুন গতি পায়। এরপর থেকে প্রতিদিনই দুই দেশের সম্পর্ককে ঘিরে কোনো না কোনো উত্তেজনার খবর গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা যাচ্ছে। সবশেষ খবর হলো 20 ডিসেম্বর দিল্লির উচ্চ নিরাপত্তা বেষ্টিত চাণক্যপুরী এলাকায় যা ঘটেছে তা নিয়ে কূটনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বিরাট প্রশ্ন তোলা হয়েছে। 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামক এক যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং পরবর্তীতে তার মৃতদেহ গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই বর্বর হত্যাকাণ্ড কেবল বাংলাদেশে নয়, ভারতের জনমানুষও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। 20 ডিসেম্বর এই ঘটনার প্রতিবাদে অখণ্ড হিন্দু সেনা নামক একটি সংগঠনের প্রায় 20 থেকে 25 জন যুবক 4-5টি গাড়িতে করে দিল্লির রাধাকৃষ্ণ মার্গে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মূল গেটের সামনে গিয়ে হাজির হয়। কিন্তু এই বিক্ষোভের প্রকৃতি এবং বিক্ষোভকারীরা যে মাত্রা হাই কমিশনের কাছাকাছি পৌঁছতে পেরেছিল, তা নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আখ্যান তৈরি হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, শনিবার রাত 9টার দিকে হাই কমিশনের সামনে হিন্দু চরমপন্থীদের একটি দল বিক্ষোভ করে। তারা বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে উপস্থিত হয়। এই সময় তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গালিগালাজ করে বলেও বিবিসি বাংলা খবরে দাবি করা হয়। কিছুক্ষণ অবস্থানের পর এক সময় তারা সেখান থেকে চলে যায়। শনিবার রাতের ওই ঘটনা নিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিলেও ভারত কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে কোনো পক্ষ থেকে প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, এই ঘটনা নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা গেছে। তিনি বলেন, প্রকৃত ঘটনা হলো ডিসেম্বরের 20 তারিখে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রায় 20 থেকে 25 জন যুবক জড়ো হয়ে ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং একই সঙ্গে বাংলাদেশের সব সংখ্যালঘুর সুরক্ষার দাবি জানায়। 21 ডিসেম্বর সোমবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। তৌহিদ হোসেন কথা বলার আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সেই বিবৃতির পর তৌহিদ হোসেনের প্রতিক্রিয়া পরিস্থিতির টাগ অফ ওয়ারে রূপ নিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে 3টি বিষয় উঠে এসেছে। প্রথমত, ভারতের দাবি অনুযায়ী বিক্ষোভটি ছিল ছোট এবং কয়েক মিনিটের মধ্যে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এবং তৃতীয়ত, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিষয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। ভারতের এই বিবৃতিতে বিক্ষোভকারীদের হাই কমিশনের মূল ফটকে পৌঁছানোর বিষয়টি নেই। জয়সওয়াল দাবি করেন যে বিক্ষোভকারীরা ফেন্স বা নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টাই করেনি।
দিল্লির এই বিবৃতি আসার কয়েক ঘন্টা পরই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের সামনে আসেন। তার বক্তব্য ছিল একদম ঝাঁঝালো। তিনি দিল্লির এই প্রেস নোটকে পুরোপুরি প্রত্যাখ্যান করলেন। তিনি প্রশ্ন তুললেন, দিল্লির মতো সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলের একদম গভীরে 20 থেকে 30 জন লোক কিভাবে পৌঁছালো? সচরাচর এমন বিক্ষোভে পুলিশ অনেক আগে আটকে দেয়, বড়জোর স্মারকলিপি দিতে 1-2 জনকে আসতে দেয়। তৌহিদ হোসেনের ভাষায় ভারত পুরো বিষয়টিকে অত্যন্ত সাধারণ বা ওভার সিম্পলিফিকেশন করে ফেলেছে, যা বাস্তব পরিস্থিতির সাথে মেলে না। তবে বাংলাদেশের 2-1টি সংবাদ মাধ্যমে দিল্লির হাই কমিশনারকে হুমকি দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে, ওই ঘটনার ভিজুয়াল এভিডেন্স জনগণের জন্য উন্মুক্ত, চাইলে সেটি যে কেউ দেখে নিতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার কাছে প্রমাণ নেই, কিন্তু শুনেছেন বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, সেখানে এসে তাকে হুমকি দেবে কেন? এই ঘটনার পর থেকে দিল্লিতে হাই কমিশনার পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলে জানান তৌহিদ হোসেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা যে শঙ্কার কথা জানিয়েছেন সেটি দেশ দুটির মধ্যকার সম্পর্কের আরো অবনতির ইঙ্গিত দেয়। তিনি বলেছেন, পরিস্থিতি আরো খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, ভারতীয় কর্মরত কর্মকর্তাদের মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। তবে কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। তৌহিদ হোসেন যখন দিল্লি নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন তখন প্রশ্ন উঠেছে, তাহলে চট্টগ্রাম, খুলনা আর রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের কি হবে? যদি দিল্লির 20 থেকে 25 জন যুবককে আটকানোই ভারতের দায়িত্ব হয়, তবে বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনের যে হামলা ও বিক্ষোভ হলো সেটিকে তিনি কিভাবে ব্যাখ্যা করবেন? ডিসেম্বরের মাঝামাঝি সময় ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যু বাংলাদেশের তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি করে। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে 19 ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশন এলাকায় ভাঙচুর ও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ইটের টুকরো ছুঁড়ে কার্যালয়ের ক্ষতি সাধন করে। একই ধরনের উত্তেজনা বিরাজ করছিল রাজশাহী ও খুলনাতেও, যার ফলে ভারত সেখানে ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়। চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, যার ফলে ভারত সেখানে অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। আবার প্রকাশ্যে জনসভায় সরকার সমর্থক এক নেতা বাংলাদেশ থেকে ভারতীয় হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়ার হুমকিও দিয়েছিল, কিন্তু এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, উভয় দেশই তাদের ভূখণ্ডে থাকা বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে আংশিক বা পূর্ণাঙ্গভাবে হিমশিম খাচ্ছে। দিল্লির পক্ষ থেকে উল্টো বলা হয়েছে, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছে ঢাকার দূতাবাস এবং সংখ্যালঘুদের উপর আক্রমণে উদ্বেগ ও নৃশংসতার বিচার দাবি করছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দীপু দাসের উপর এই বর্বর হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সংখ্যালঘু নির্যাতন হিসেবে মানতে নারাজ। তার ভাষায় যে বাংলাদেশের একজন নাগরিকের হত্যাকাণ্ড। দর্শক, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনের দিনগুলোতে সংখ্যালঘু ইস্যু নিয়ে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও রাজনীতি আর কূটনীতি যখন ঝগড়ায় ব্যস্ত, তখন এক অদ্ভুত শান্ত চিত্র দেখা গেছে সামরিক মহলে। খবর হলো, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। সেনাপ্রধানদের এই কথোপকথনের মূল বিষয়বস্তু ছিল সীমান্তে উত্তেজনা প্রশমন এবং বিশেষ করে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড ও ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত জনরোষ সামলানো। ভারতের আশঙ্কা ছিল যে বাংলাদেশে বিরাজমান অস্থিরতা সীমান্ত পাড়ি দিয়ে তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধানের জন্য এই যোগাযোগ ছিল আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশল। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান ভারতকে এই মর্মে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে ভারতীয় সম্পদ সম্পূর্ণ সুরক্ষিত আছে। তবে দুই সেনাপ্রধান কথা বললেও ভারত তার চিকেন নেক সীমান্তে সামরিক শক্তি আরো জোরদার করছে। বিশেষ করে ভারতের 7 সিস্টার্স নিয়ে এনসিপির হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের পর ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা 2 দফা সীমান্ত সফর করেছেন। দর্শক, ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে একটি শীতল কূটনৈতিক যুদ্ধ বলা যেতে পারে, যেখানে শব্দের লড়াই চলছে ঠিকই, কিন্তু তলে তলে সামরিক সহযোগিতার সূক্ষ্ম সুতোটিও এখনো ছিঁড়ে যায়নি। বর্তমানে দুই দেশের সম্পর্ক রাজপথের আবেগ এবং ডিজিটাল প্রোপাগান্ডা নিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। একদিকে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড, অন্যদিকে ওসমান হাদির মৃত্যু। এই দুই ইস্যু দেশ দুটির কূটনীতিকে যেন রোলার কোস্টারের ময়দানে নামিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, দুই দেশের উত্তেজনার পারদ কি শেষ পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধের দিকে গড়াবে, নাকি সব পক্ষের শুভ বুদ্ধিতে পরাজিত হবে রক্তনেশা?